প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বিবিএ অ্যাকাউন্টিং 4th ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং পার্ট 2 বই থেকে নন প্রফিট অর্গানাইজেশন অ্যান্ড ইটস অ্যাকাউন্ট চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। এই চ্যাপ্টারের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা ভালোভাবে প্র্যাকটিস করলে এই অঙ্কগুলো খুব আয়ত্ত করতে পারবেন এবং পরীক্ষায় ভালো একটা মার্কস তুলতে পারবেন। তো প্রথমে আমরা ফর্মুলাতে চলে যাব। দেখি এই চ্যাপ্টার করতে গেলে আমাদের কি কি ফর্মুলা ফলো করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নন প্রফিট অর্গানাইজেশনের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম নীতি দেখতে হবে। এগুলো যদি আপনি ভালো করে আয়ত্ত না করেন তাহলে এই অঙ্ক আসলে আপনার বুঝতে অনেক কষ্ট হবে। তো আমরা যে নিয়ম নীতিগুলো দেখবো এগুলো একটু সহজে বোঝার চেষ্টা করবেন, তাহলে খুব সহজে অঙ্ক সমাধান করতে পারবেন। এখানে আমাদের দুইটা জিনিসে প্রবলেম সৃষ্টি করবে। প্রথম প্রবলেম সৃষ্টি করবে হচ্ছে বকেয়া এবং দ্বিতীয় প্রবলেম সৃষ্টি করবে হচ্ছে অগ্রিম। তো আমাদের যা যা মনে রাখতে হবে সেটি একটু আমরা যদি আলোকপাত করি বা দেখি। তো বকেয়া হয় দুই ধরনের। কয় ধরনের বকেয়া? দুই ধরনের। একটা হচ্ছে বিগত বকেয়া, আর একটা হচ্ছে চলতি বকেয়া। আপনাদের যদি আমি সহজ করে বুঝাই, ধরেন আপনি 2020 সালের অঙ্ক করতেছেন। এখন যদি 2019 সালের কোনো বকেয়া থাকে তাহলে সেটাকে বলে বিগত বকেয়া। আর 2020 সালে মানে যে সালের আপনি অঙ্ক করতেছেন ওই সালের যদি কোনো বকেয়া থাকে তাহলে সেটাকে বলে চলতি বকেয়া। মানে 2020 সালে যদি কোনো বকেয়া থাকে তাহলে সেটাকে চলতি বকেয়া, আর 19 সালের থাকলে সেটা বিগত বকেয়া। তো বিগত বকেয়া যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে? তো বিগত বকেয়া যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে? বিগত বকেয়া থাকলে আমাদের ওপেনিং ব্যালেন্স শিটে দেখাইতে হবে। আমাদের অঙ্ক করার ক্ষেত্রে ওপেনিং ব্যালেন্স শিট করা লাগে। তো বিগত বকেয়া যদি থাকে তাহলে আমাদের ওপেনিং ব্যালেন্স শিটে দেখাইতে হবে এবং ইনকাম এবং এক্সপেন্ডিচার হিসাবে কি করতে হবে? বাদ যাবে। এইটি একটু খেয়াল রাখবেন। যদি বিগত বছরের বকেয়া থাকে তাহলে ওপেনিং ব্যালেন্স শিটে বসাবো এবং ইনকাম এন্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্টে আমাদের কি করতে হবে? এই যে হিসাবটা থাকবে বিগত বছরে সেটাকে বাদ দিয়ে দেখাইতে হবে। আর যে চলতি বকেয়াটা আমরা দেখি, চলতি বকেয়া হচ্ছে ব্যালেন্স শিটে বসবে। তাহলে আমাদের আগে জানতে হবে যে ওপেনিং ব্যালেন্স শিট কোনটা আর মূল ব্যালেন্স শিট কোনটা। মূল ব্যালেন্স শিট হচ্ছে আমাদের অঙ্কে চাবে, মানে আমাদের অঙ্কে বলবে যে আপনি একটা ব্যালেন্স শিট করেন, সেটাই হচ্ছে মূল ব্যালেন্স শিট। আর ওপেনিং ব্যালেন্স শিটটা হচ্ছে আমরা ওয়ার্কিং আকারে করব, মানে অঙ্কের শুরুতেই ওপেনিং ব্যালেন্স শিটটা ওয়ার্কিং আকারে করব। সেইটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স শিট, এবং যেটা আমাদের মূল ব্যালেন্স শিট অঙ্কে চাবে সেটা হচ্ছে মূল ব্যালেন্স শিট। এখন মূল ব্যালেন্স শিটে কি করতে হবে? চলতি বকেয়াটা মূল ব্যালেন্স শিটে হচ্ছে আমাদের বসবে, আর হচ্ছে ইনকাম এবং এক্সপেন্ডিচার হিসাবে কি করতে হবে? যোগ করতে হবে। তো উপরেরটা দেখলাম আমরা যে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার বিয়োগ করতে হবে এবং চলতি বকেয়াটা কি করতে হবে? ইনকাম এন্ড এক্সপেন্ডিচারে যোগ করতে হবে। এই গেল হচ্ছে বকেয়ার হিসাব কিতাব। এখন যদি আপনারা অগ্রিমে আসেন, অগ্রিম মানে হচ্ছে কয় ধরনের? সেই একই রকম। অগ্রিমও দুই ধরনের, একটা হচ্ছে বিগত অগ্রিম, একটা হচ্ছে চলতি অগ্রিম। এখন বিগত অগ্রিম কি? ধরেন আপনি 20 সালের অঙ্ক করতেছেন, 19 সালে কোনো অগ্রিম দিয়েছেন, সেটা বিগত অগ্রিম। এবং চলতি অগ্রিম কোনটা? মনে করেন 20 সালের অঙ্ক করতেছেন, 20 সালে যদি কোনো অগ্রিম কোনো হিসাবের জন্য দেওয়া হয় সেটা হচ্ছে চলতি অগ্রিম। এখন দেখেন যে এই জিনিসটার উল্টাটা হবে। তাহলে বিগত অগ্রিম যদি থাকে তাহলে সেটাও কোথায় বসবে? মানে সমস্ত কথা হচ্ছে বিগত থাকলেই, বিগত কথা থাকলেই মানে প্রিভিয়াস ইয়ার বিগত থাকলে আমাদের ওপেনিং ব্যালেন্স শিটে বসবে এবং ইনকাম এন্ড এক্সপেন্ডিচার হিসাবে কি করতে হবে? সেই হিসাবকে যোগ করতে হবে। এবং যদি চলতি অগ্রিম থাকে, চলতি অগ্রিম থাকলে কোথায় বসবে? ব্যালেন্স শিটে বসবে, মানে অঙ্কের মূল ব্যালেন্স শিটে বসবে এবং ইনকাম এন্ড এক্সপেন্ডিচারে হচ্ছে সেটাকে আমরা করব বিয়োগ করব। এই যে যে সূত্রগুলো আমরা দিলাম এটা যদি আপনি খুব সহজে আয়ত্ত করতে পারেন তাহলে এই অঙ্ক বোঝা আপনার জন্য খুবই সহজ হবে। তো এইটা একটু বাসায় বারবার প্র্যাকটিস করবেন যে কোন হিসাবটা বিগত থাকলেই হচ্ছে আমাদের কি করতে হবে? ওপেনিং ব্যালেন্স শিটে যাবে এবং চলতিটা কোথায় যাবে? মূল ব্যালেন্স শিটে যাবে। এইটা হচ্ছে অঙ্কের মূল বিষয়। আশা করি যেভাবে আমরা দিয়েছি এইভাবে আয়ত্ত করে নেবেন, তাহলে খুব সহজেই অঙ্ক বুঝতে পারবেন। এরপর যদি আমরা একটা অঙ্ক দেখি তাহলে আরো খুব সহজে বোঝা যাবে। চলেন আমরা একটা অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন যে অঙ্কটা দেখতে পাচ্ছি এরকম অঙ্ক প্রচুর পরিমাণে বিপাটে আসে। এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2013 সালে এসেছে। আমরা আপনাদের বোঝার সুবিধার্থে সূত্রগুলো বাঁ পাশে দিয়ে দিয়েছি। তো আমরা যদি দেখি যে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ সাবস্ক্রিপশন টু বি ক্রেডিটেড ইনকাম এন্ড এক্সপেন্ডিচার ফর দ্য ইয়ার 2013, মানে 2013 সালে কতটুকু টাকা মানে চাঁদা, সাবস্ক্রিপশনের বাংলা হচ্ছে চাঁদা, কতটুকু চাঁদা ইনকাম এন্ড এক্সপেন্ডিচারে আপনাকে দেখাইতে হবে। তো সেই জিনিসটা আসলে দেখাইতে বলা হয়েছে। এটা 2013 সালের অঙ্ক। তো আমরা যদি একটা ছক কাটি যে সাবস্ক্রিপশন অ্যাকাউন্ট মানে সাবস্ক্রিপশন কতটুকু আমরা দেখাবো, তো প্রথম যদি আমরা দেখি সাবস্ক্রিপশন রিসিভ ডিউরিং 2013 টাকা 15,000, মানে 2013 সালে আমরা 15,000 পেয়েছি, তাহলে সেটা আমরা বসাই দিলাম যে 2013 সালে আমরা কত পেয়েছি? 15,000। যদি বি নাম্বারটা আমরা পড়ি যে সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে কি? আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে বকেয়া এট দ্য এন্ড অফ 2012,
কত? 2012। তাহলে এটা কি হলো? এটা বিগত বকেয়া, কারণ আউটস্ট্যান্ডিং দ্বারা আমরা বকেয়া বুঝাচ্ছি, আর যেহেতু 13 সালের অঙ্ক আমরা করতেছি, তাহলে 2012 সালের টাকা দাও, তাহলে এটা বিগত বকেয়া। তাহলে বিগত বকেয়ার জিনিসটা আমরা বলছিলাম কি, যে বিগত যদি কোনো বকেয়া থাকে, এখানে হচ্ছে বকেয়ার হিসাব, মানে বিগত বকেয়া আর চলতি বকেয়া, এটা অগ্রিম, বিগত অগ্রিম, চলতি অগ্রিম। তাহলে আমরা যদি একটু দেখি যে বিগত বকেয়াটা কোথায় যাবে, সেটা আমরা লিখেছিলাম ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার হিসেবে বিয়োগ করতে হবে। কোথায়? বিয়োগ করতে হবে। তাহলে যেহেতু এটা পিছনের বছরের আউটস্ট্যান্ডিং আছে, তাহলে এটা আমরা কি করব? বিয়োগ করব। এই জন্য আমরা বিয়োগ করেছি। লেস সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং এট দ্য এন্ড অফ 2012। তাহলে বিয়োগ করার পর থাকে 13,000। এরপর যদি দেখি সি নাম্বারটা, আমরা সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স 31 ডিসেম্বর 2012। তাহলে কি অ্যাডভান্স? অ্যাডভান্স মানে কি? অগ্রিম। তাহলে এখন 2012 সাল, আপনি করতেছেন 2013 সালের অঙ্ক, এটি কি 2012 সাল? তাহলে 12 সালেরটা যদি হয়, তাহলে পিছনের বছরের, তাহলে বিগত অগ্রিম। তাহলে আমরা যদি দেখি যে প্রিভিয়াস বিগত অগ্রিমটা আমরা কি করি, যে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্টে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। বিগত অগ্রিমটা আমরা কি করব? যোগ করব। এই জন্য আমরা লিখলাম এই যে অ্যাড সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স অন 31 ডিসেম্বর, আমরা কি করব? 1000 টাকা অ্যাড করে দিব। তাহলে অ্যাড করার পর আসে 14,000। এখন যদি আমরা ডি নাম্বারটা পড়ি, যে সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স 31 ডিসেম্বর 2013, এটা কি? অগ্রিম। কিন্তু আপনি অগ্রিমটা পেয়েছেন কত? দিয়েছেন কত সালে? সরি, পেয়েছেন কত সালে? 2013 সালে, মানে এই চলতি বছরে। তাহলে চলতি বছরে যদি হয়, এটা চলতি অগ্রিম। তাহলে এই দুইটা আমাদের অগ্রিমের হিসাব। তাহলে চলতি অগ্রিম আমাদের কি করতে হবে? ইনকাম এন্ড এক্সপেন্ডিচারে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে এই যে আমরা লিখেছি লেস, যে সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স 2013-14। আপনারা সূত্র বসাই দিচ্ছি পাশে, যাতে খুব সহজেই বুঝতে পারেন। তাহলে এটা বিয়োগ করলাম আমরা। এবার আসেন আমরা ই নাম্বারে যাই। সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে বকেয়া, এবং 2013 সালে মানে চলতি বকেয়া। তাহলে আমরা যদি দেখি যে এই যে হচ্ছে চলতি বকেয়া, এই দুইটাই তো বকেয়া, এটা হচ্ছে চলতি বকেয়া। চলতি বকেয়া কি করতে হবে? ইনকাম এন্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্টে যোগ করতে হবে। তাহলে এই যে আমরা লিখেছি অ্যাড সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং 31 ডিসেম্বর 2013। এই হচ্ছে অঙ্কের সমাধান। তো আমরা যদি এরকম আরেকটা অঙ্ক সমাধান করি, তাহলে আপনারা আরো খুব সহজে আয়ত্ত করতে পারবেন। চলেন আমরা 2015 সালে যে অঙ্কটা এসেছে সেটি একটু সমাধান করার চেষ্টা করি। তো 15 সালে একই ধরনের সাবস্ক্রিপশন রিসিভ ডিউরিং 2014 সালে আমরা সাবস্ক্রিপশন রিসিভ করছি কত? 15,000 টাকা। এরপর যদি 2 নাম্বারটা বলি, সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে বকেয়া, কত সালের? 2013 সালের, একদম সেম জিনিস। তাহলে অঙ্ক আমরা করতেছি কত সালে? 14 সালের, এবং এটা বকেয়া কি? পিছনের বছর, বিগত বকেয়া। তাহলে বিগত বকেয়া আমাদের কি করতে হবে? বিগত বকেয়া বাদ যাবে। এই যে আমরা লিখেছি লেস সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং এট দ্য এন্ড অফ 2013। আশা করি খুব ভালো করে বুঝতে পারছেন ব্যাপারটা। এরপর যদি 3 নাম্বারটা দেখি, দ্য সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স অন 31 ডিসেম্বর 2013। তাহলে এটি কি? এটা হচ্ছে অ্যাডভান্স, অগ্রিম পেয়েছি। আমাদের অঙ্ক হচ্ছে কত সালের? 14 সালের, কিন্তু অগ্রিম পেয়েছি কোন সালের? 13 সালের। তার মানে এটা বিগত অগ্রিম। তাহলে বিগত অগ্রিম হচ্ছে এইটা। বিগত অগ্রিম আমরা কি করব? যোগ করতে হবে। এই যে আমরা যোগ দিয়ে দেখাইছি। সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স 31 ডিসেম্বর 2014। কত টাকা? 2,000 টাকা। এরপর যদি আবার 4 নম্বরটা দেখি, যে সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স 31 ডিসেম্বর, এটাও কি অ্যাডভান্স, অগ্রিম পেয়েছে, কিন্তু 14 সালেরই, মানে চলতি বছরই অগ্রিম। তাহলে চলতি অগ্রিম আমাদের কি করতে হবে? বাদ যাবে। তাহলে আমরা এই যে লেস দিলাম, যে সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স 2015, মানে চলতি অগ্রিমটা আমরা কি করব? বাদ যাবে। এরপর যদি আবার ভি নাম্বারটা দেখি, সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে বকেয়া। 2014, আমাদের অঙ্ক কোন সালে? 14 সালে, মানে চলতি বকেয়া। তাহলে চলতি বকেয়া হচ্ছে এইটা। এই যে চলতি বকেয়া, চলতি বকেয়া আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এই যে আমরা অ্যাড দিলাম, যে চলতি বকেয়া সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং 2014 সালের 5,500, টোটাল যোগ করলে হয় 16,500। আশা করি খুব ভালোভাবে অঙ্কটা বুঝতে পারছেন। চলেন আমরা আরেকটা অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে অঙ্কটা দেখব, যে এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2016 সালে এসেছে। 16 সালে এটা একটু ভিন্ন ধারার অঙ্ক, আশা করি আমরা দেখেই বুঝতে পারবো। যে যদি দেখি যে অঙ্কে কি বলছে, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ঢাকা ক্লাব ক্যালকুলেট ক্যাপিটাল ফান্ড 1 জানুয়ারি 2016। তার মানে এটা বছরের শুরুতে করতে বলছে। কি করতে বলছে? ক্যাপিটাল ফান্ড করতে বলছে। মানে আপনারা কি করবেন? বিগত সব সালের অঙ্ক দিয়ে এই ক্যাপিটাল ফান্ডটা তৈরি করবেন। এখানে চলতি বছরের কিছু নেওয়া যাবে না, কারণ 1 জানুয়ারি 2016 সালের তথ্য দেওয়া আছে। তাহলে আমরা এই ক্যাপিটাল ফান্ড অবশ্যই যখনই করব, তখন পিছনের বছরের সবকিছু নিয়ে করব। যেহেতু 1 জানুয়ারি 2016 আছে, মানে কি
2015 সালে 31শে ডিসেম্বরে যে ব্যালেন্স গুলো ছিল সেগুলো এখানে দেওয়া আছে এবং 1 জানুয়ারিতে দেওয়া আছে। তাহলে আমরা যদি এই অঙ্ক সমাধান করার চেষ্টা করি তাহলে এখানে দুইটা ফরম্যাট দেওয়া আছে। তো আমরা এই ফরম্যাটটা আসলে করার দরকার নেই। নিচের ফরম্যাটটা অল্টারনেটিভ সলিউশন যেটা সেটা করবেন, কারণ এটি হচ্ছে আমাদের পরবর্তীতে যে অঙ্কগুলো করব এই নিয়মটাই ফলো করা হয়েছে। তো এই নিয়মটাই আপনারা অঙ্ক করার চেষ্টা করবেন। তো আমরা প্রথমে লিখব হচ্ছে অ্যাসেট। অ্যাসেটের পরে আমরা যদি দেখি ক্যাশ ইন হ্যান্ড আছে কত, ক্যাশ ইন হ্যান্ড আছে 50,000 টাকা। তাহলে আমরা দিলাম ক্যাশ ইন হ্যান্ড কত, 50,000 টাকা। এরপর দেখেন এখানে সাবস্ক্রিপশন এরিয়াটা যোগ করা আছে। এটা যদি আপনি পরে দেন তাইলেও কোনো সমস্যা নেই, কিন্তু এখন যদি দেন তাইলে কোনো সমস্যা নেই। তাই এটা আমরা একটু স্কিপ করে পরের গুলা দেই, ওটা যখন আসবে তখন আলোচনা করব। তো ফার্নিচার আছে 25,000, তাহলে আমরা ফার্নিচার দিলাম হচ্ছে 25,000। ল্যান্ড এন্ড বিল্ডিং আছে 50,000, এই যে আমরা ল্যান্ড এন্ড বিল্ডিং দেখাইছি 50,000, যেহেতু এগুলো 1 তারিখের ব্যালেন্স এই জন্য আমরা নিচ্ছি। এরপর দেখি ইনস্ট্রুমেন্ট আছে হচ্ছে 15,000, তাহলে আমরা ইনস্ট্রুমেন্ট এখানে প্রিন্টিং মিস্টেক আছে, ইনস্ট্রুমেন্ট আছে কত 15,000। এরপর আছে গভর্নমেন্ট সিকিউরিটি 3 লাখ, কস্ট প্রাইস আছে 2,90,000। অবশ্যই আপনারা কস্ট প্রাইস নেবেন সর্বদা। কস্ট প্রাইস কত 2,90,000, তাহলে আমরা নিলাম যে গভর্নমেন্ট সিকিউরিটিস কত 2,90,000। এখন বলছে যে রিপ্রেজেন্ট ইনভেস্টমেন্ট অফ দ্য গভর্নমেন্ট এন্ডাওমেন্ট ফান্ড, মানে এই যে আমাদের গভর্নমেন্ট সিকিউরিটি আছে এটা আবার এন্ডাওমেন্ট ফান্ড হিসেবে বিবেচিত হবে। এটা কি হিসেবে বিবেচিত হবে? এন্ডাওমেন্ট ফান্ড হিসেবে বিবেচিত হবে, যেটা একটা দায়। তো আমরা যদি এর পরে দেখি যে সাবস্ক্রিপশন রিসিট ইন কারেন্ট ইয়ার, চলতি বছরে চাঁদা পেয়েছি কত 50,000। আমি বলেছি কি চলতি বছরে কিছু এখানে যাবে না, ক্যাপিটাল ফান্ডে সবসময় প্রিভিয়াস ইয়ার এটা যাবে। আউট অফ হুইচ 2,000 ফর লাস্ট ইয়ার, এই যে এই 2,000টা কি, এই 2,000টা হচ্ছে লাস্ট ইয়ারের, হুইচ 2000 লাস্ট ইয়ার মানে বিগত বছরে। আমি বলছি কি বিগত বছরটা অবশ্যই নিতে হবে। তাহলে এইটাই আসলে যে শুরুতে নিয়েছি আমরা যে এয়ার সাবস্ক্রিপশন এরিয়ার কত টাকা 2,000 টাকা। বিগত বছরের বিধায় নিয়েছি, চলতি বছর হলে নিতাম না। তো 50 × 2 = 52,000, এটা আমরা এই পাশে সাইড করে রেখে দিয়েছি। এরপর যদি আমরা দেখি যে টাকা 1,000 ফর নেক্সট ইয়ার। এখন নেক্সট ইয়ার তো পরবর্তী বছরে, তাহলে পরবর্তী বছরের হিসাব তো আমাদের ক্যাপিটাল ফান্ডে আসবে না, আমাদের প্রিভিয়াস কিছু থাকলে সেটা আমরা নিতাম। এরপর যদি দেখি স্যালারিজ পেইড ইন কারেন্ট ইয়ার, চলতি বছরে স্যালারি দেওয়া হয়েছে কত 36,000 টাকা, চলতি বছরের কিছু তো আমার যাবে না। এখানে বলছে অফ হুইচ টাকা 6,000 ফর লাস্ট ইয়ার, মানে কি 6,000 টাকা হচ্ছে বিগত বছরের। তাহলে এটা অবশ্যই আমার কি করতে হবে, দেখাইতে হবে। কিন্তু এটা তো আমাদের কি আয় বকেয়া, সরি খরচ বকেয়া। তো যখন আমরা বকেয়াগুলো নিব মানে লাইবিলিটিস নিব তখন এটা দেখাবো, এখন এটা দেখানোর দরকার নেই। লাইবিলিটি যখন নিব তখন দেখাবো। এরপর যদি দেখি দ্য ক্লাব হ্যাড 10% অফিস ইকুইপমেন্ট, কত টাকা 50,000, তাহলে অফিস ইকুইপমেন্ট সম্পদ, তাহলে সম্পদ নিতে হবে। এই যে অফিস ইকুইপমেন্ট আমি নিলাম সম্পদ, তার মানে আমার এই অঙ্ক পুরোটা করে সম্পদগুলো নেওয়া হয়ে গেছে। এখন যদি আমরা এই সম্পদগুলোকে যোগ দিই, যোগ দিলে আসে 4,30,000, এর উপরে ক্যাশ আর সাবস্ক্রিপশন ছিল, সাবস্ক্রিপশন নগদে পেয়েছি, এই জন্য এখানে দেখাচ্ছি 52,000। তাহলে 4,30,000 আর 52 কত হয় 4,82,000। এখন এখান থেকে আমরা লাইবিলিটিস বাদ দিব। এখন লাইবিলিটিস কোনগুলা? লাইবিলিটিস হচ্ছে অঙ্ক পরে আমরা যে লাইবিলিটিস গুলো পেয়েছি 1 তারিখের। তো প্রথমে আমরা এন্ডাওমেন্ট ফান্ড পেয়েছি। কিভাবে এন্ডাওমেন্ট ফান্ড পেলাম? কারণ এই যে গভর্নমেন্ট সিকিউরিটির 2,90,000 ছিল, এটাই হচ্ছে এন্ডাওমেন্ট ফান্ডকে আবার রিপ্রেজেন্ট করে। এই জন্য আমাদের এন্ডাওমেন্ট ফান্ডটাকে নিতে হবে। এন্ডাওমেন্ট ফান্ড নিলাম আমরা কত 2,90,000 টাকা। এখন দেখেন এই যে স্যালারিস বিগত বছরের বকেয়া ছিল, তাহলে খরচ বকেয়া কি? খরচ বকেয়া দায়, এই জন্য আমাদের কি করতে হবে, লাইবিলিটিস নিতে হবে। তাহলে যেহেতু এটা লাস্ট ইয়ারের, তাহলে এটা অবশ্যই আমাদের দেখাইতে হবে। তো স্যালারিজ ডিও আমরা দেখাইলাম কত 6,000 টাকা, তাহলে 6,000 আর 2,90,000 2,96,000 হয়। উপর থেকে বাদ দিলে আমাদের ক্যাপিটাল ফান্ড চলে আসছে 1,86,000। এই ছিল অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পারছেন। পরবর্তীতে আমরা সি পার্টের গুরুত্বপূর্ণ সব অঙ্ক নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনারা ক্লাসগুলো দেখবেন এবং কোনো প্রশ্ন থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করার কারণেই হচ্ছে আমরা পরবর্তী ভিডিওগুলো করার উৎসাহ পাই। ভালো থাকবেন সবাই। আর অবশ্যই ডেসক্রিপশন চেক করবেন যাতে এই বইয়ের অন্য চ্যাপ্টারগুলো ওইখানে প্লেলিস্ট আকারে দেওয়া থাকে। আসসালামু আলাইকুম।